এটা কান্টের ফার্স্ট সিরিজের 65 লেকচার নাম্বার। তো আমরা পড়ছি ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকের চ্যাপ্টার 3 সেকশন 6, সেটা on the impossibility of a physico-theological proof সঙ্গে জুড়ে নাও ফর দ্য এক্সিস্টেন্স অফ গড। তাহলে ফিজিকো থিওলজিক্যাল প্রুফটাকে রেফিউট করছে, সেটা আমরা গতদিন আলোচনা করেছি। আজ সেকেন্ড পার্ট, তার কিছু পয়েন্ট, এটা অনেকটা আলোচনা করেছেন কান্ট, এটা অনেক সূক্ষ্ম পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো বলা হয়নি আগের দিন, আজকে সেগুলো কিছু বলবো। একদম গোড়ার থেকে পড়ছি, পেজ নাম্বার 578। If then neither the concept of thing in general nor the experience of any existence in general can achieve what is required, then one means is still left. আগে দুটো প্রুফ খণ্ডন করে এসেছেন কান্ট, অন্টোলজিক্যাল প্রুফ আর কসমোলজিক্যাল প্রুফ। এই দুটো প্রুফকে তিনি খণ্ডন করে এসেছেন। তারপরে বলছেন আরেকটা রাস্তা বাকি আছে। To see whether a determinate experience that of the things in the present world, their constitution and order is a ground of proof that could help us to acquire a certain conviction of the existence of a highest being. Such a proof we would call physico-theological proof. If these two should be impossible, then no satisfactory proof from speculative reason for the existence of a being that corresponds to our transcendental ideas is possible at all. আমাদের যে ট্রান্সেন্ডেন্টাল আইডিয়া, ফ্রিডম, এক্সিস্টেন্স অফ গড, সেলফ, পার্মানেন্স অফ দ্য সেলফ, এই যে ট্রান্সেন্ডেন্টাল আইডিয়া, এগুলোর করসপন্ডিং কোনো কিছু আছে কিনা, সেটা প্রমাণ করা যায় কিনা, আছে কিনা পরের প্রশ্ন। আছে কথাটার দুটো মানে হয়, আছে মানে অ্যাকচুয়ালি আছে, আছে মানে থাকার সম্ভাবনা আছে, দুটো অর্থই হতে পারে। এই দুটো প্রমাণ, এগুলো প্রমাণ করতে গেলে কান্ট মনে করছেন আগে প্রুভ করতে হবে এক্সিস্টেন্স অফ গড, এরকম একটা কিছু আছে। এটা স্পেকুলেটিভ রিজনের দ্বারা প্রমাণ করা যায় কিনা এটা প্রশ্ন। স্পেকুলেটিভ রিজন মানে কি? যে রিজনটা নিজে নিজেই চলে, যে রিজনটা এক্সপিরিয়েন্সকে ছাড়িয়ে যায়, সেই রিজনটা দিয়ে। আমরা ধোঁয়া দেখে আগুন যে অনুমান করি, এটা স্পেকুলেটিভ রিজন নয়। স্পেকুলেটিভ রিজনের একটা অন্য দিক আছে। আমি এমন কিছু কল্পনা করি বা অনুমান করি, ও কল্পনা বললে ভুল হবে, অনুমান করি, যেটা অভিজ্ঞতায় ধরা পড়ে না। মানে ভারতীয় দার্শনিকরা তো ধোঁয়া আগুন দেখে বলছেন ধোঁয়া দেখলে আগুনের অনুমান হয়, এটা স্পেকুলেটিভ রিজন নয়, এটা এম্পিরিক্যাল রিজন। কিন্তু স্পেকুলেটিভ রিজন হচ্ছে যখন আমি এরকম, দেখো একটা রিজন দিচ্ছি, এটা স্পেকুলেটিভ রিজন, ন্যায়ের থেকে নিচ্ছি, এটা কান্টের নয়, ন্যায়ের থেকে নিয়ে বলছি। প্রত্যেক জড় বস্তুর, মানে ভূত ভূত বস্তুর, ভূত যেগুলো, সেগুলোর বিশেষ ধর্ম আছে। এখন যেমন জলের ধর্ম স্বাদ, আগুনের ধর্ম বর্ণ মানে রং, এরকম ভাবে আছে। কিন্তু আরেকটা ধর্ম পাচ্ছি, ধর্মী পাচ্ছি না, শব্দ। তাহলে নিশ্চয়ই তার কোনো একটা ধর্মী আছে। এই যে রিজন, এটাকে পরিশেষ অনুমান বলা হয়।
এই পরিশেষ অনুমানটাই কিন্তু স্পেকুলেটিভ অনুমান। আমি এখানে অভিজ্ঞতা থেকে ছাড়িয়ে গেলাম। এরকম নয় যে যেখানে যেখানে শব্দ আছে সেখানে সেখানে আকাশ আছে, এখানে শব্দ আছে সুতরাং এখানে আকাশ আছে, এই অনুমান তো হবে না। আকাশ তো কোনোদিন আমার অভিজ্ঞতায় ধরা পড়েনি, কিন্তু শব্দ ধরা পড়েছে। এবং পরিশেষ অনুমান করছি যে শব্দটা জলের ধর্ম হতে পারে না, অগ্নির ধর্ম হতে পারে না, বায়ুর ধর্ম হতে পারে না, তাহলে একটা কিছু নিশ্চয়ই আছে যেটা ধর্ম শব্দ। এই যে অনুমান, এটা স্পেকুলেটিভ রিজন। এর ব্যবহার দর্শনে প্রভূত, মানে ন্যায় দর্শন থেকেই প্রচুর বলা যায়। যেমন বিশেষ বিশেষ তো আমাদের অভিজ্ঞতায় ধরা পড়ে না। অন্তবিশেষ যেটা, যে দুটো জলের পরমাণু, সব ধর্ম এক, তো দুটো এটা ওটার থেকে আলাদা কি করে? আলাদা এতেই যে তাতে একটা নিশ্চয়ই কিছু আলাদা একটা ধর্ম আছে। এই অনুমান তুমি মানো না মানো ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন এখানে নয়, এখানে হচ্ছে অনুমানটার স্ট্রাকচার নিয়ে। নিশ্চয়ই একটা কোনো ধর্ম তার ভেতরে এমন আছে যেটা বিশেষ ধর্ম, কেবল ওটাতেই আছে, তাই তাই দিয়ে আলাদা হয়, না হলে আলাদা হতে পারে না, এক হয়ে যাবে। তো এগুলো হচ্ছে স্পেকুলেটিভ রিজন, যেখানে আমরা এক্সপিরিয়েন্স থেকে ছাড়িয়ে যাই এবং অনেক ক্ষেত্রে এক্সপিরিয়েন্সকে সম্পূর্ণ বাদ দিয়ে শুধু রিজন দিয়ে ভাবি যে আমরা কোনো সত্য বা আবিষ্কার করে ফেলবো, সত্য আবিষ্কার করে ফেলবো শুধু রিজন দিয়ে। এরকমও অনেক সময় আমরা ভাবি। অনেক সময় এরকম রিজনের মূলে থাকে অভিজ্ঞতা, যেমন আকাশের অনুমানের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা, শব্দের অভিজ্ঞতা থাকে, কিন্তু অনুমানটা স্পেকুলেটিভ, কারণ ওরকম জিনিস আমরা তো আগে এরকম পাইনি। এমনি সাধারণ রিজনে কিরকম হয়, বারবার আগুন আর ধোঁয়াকে একসাথে থাকতে দেখে ধোঁয়া দেখেই আগুনের অনুমান করি, কিন্তু এখানে ওরকম বারবার একসাথে থাকতে দেখে এরকম এম্পিরিক্যাল ইনফারেন্স হচ্ছে না। এখানে স্পেকুলেটিভ অবশ্যই আছে এরকম একটা ইনফারেন্স হচ্ছে। সেই রকম ইনফারেন্সের দ্বারাই গডকে পেতে হবে, কারণ এরকম তো নয় যে বারবার গডের এক্সপিরিয়েন্স হয়েছে, কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকতে দেখেছি। গডের এক্সপিরিয়েন্স তো আমাদের হয়নি, অন্তত আমাদের সাধারণ মানুষের হয়নি। বিশেষ মানুষের কথা ছেড়ে দাও, তাদের রিজন অন্যভাবে চলে, তাদের নিয়ে আলোচনা করে লাভ নেই, কারণ আমরা তো সেই বিশেষ মানুষ হতে পারবো না, আমরা রামকৃষ্ণ হতে পারবো না, আমরা প্রফেট মোহাম্মদ হতে পারবো না, আমরা তো এগুলো হতে পারবো না। কাজেই আমাদের রিজন নিয়েই কথা হচ্ছে। এখানে কান্ট আরেকটা বলছেন। এখন কান্ট কিন্তু, আগে তোমাদের এই কথাটা উল্লেখ করেছিলাম এবং সেটাকে ব্যাখ্যা দিইনি। কান্ট কিন্তু খুব ইন্টেনশনালি, সাবধান হয়ে রিপ্রেজেন্টেশন কথাটা ইউজ করছেন, যেখানে এম্পিরিসিস্টরা বা আইডিয়ালিস্টরা অনেক সময় আইডিয়া কথাটা ইউজ করেন, বিশেষ করে এম্পিরিসিস্টরা আইডিয়া কথাটা ইউজ করেন, সেখানে কান্ট আইডিয়া কথাটা ইউজ করছেন না। খুব সাবধানতা অবলম্বন করে রিপ্রেজেন্টেশন, মনের কাছে যাই আসে সেটাই হচ্ছে রিপ্রেজেন্টেশন। সেন্সেশন কথাটা ইউজ করেছেন, ইনটুইশন কথাটা ইউজ করেছেন, রিপ্রেজেন্টেশন কথা ইউজ করেছেন, সবগুলোর মানে আমরা আগে আলোচনা করেছি। রিপ্রেজেন্টেশন সবচেয়ে জেনারেল টার্ম, জেনেরিক টার্ম, তার ভেতরে পড়ে ইনটুইশন, তার ভেতরে পড়ে থট, তার ভেতরে আরো অনেক কিছু পড়ে, জাজমেন্ট, থট, ইনটুইশন, কনসেপ্টস, সবই রিপ্রেজেন্টেশন কান্টের কাছে। এখন তাহলে আইডিয়া কথাটা কি, মানে কি আইডিয়া কথাটা? রুমি এই যে বললেন যে ট্রান্সেন্ডেন্টাল আইডিয়াস, এখানে তো আইডিয়া কথাটা ইউজ করলেন, এখানে তো রিপ্রেজেন্টেশন কথাটা ইউজ করলেন না, আইডিয়াস কথা, সেটাও এক রকমের রিপ্রেজেন্টেশন, কিন্তু সেখানে বিশেষ করে আইডিয়াস কথাটা ইউজ করলেন। আইডিয়া কথা ট্রান্সেন্ডেন্টাল আইডিয়া, গডের আইডিয়া হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল আইডিয়া। আইডিয়া অর্থটা কি এখানে বলে দিচ্ছেন।
A621 B649 সেই প্যারাগ্রাফে বলছেন আইডিয়া কি, সেই প্রশ্নের উত্তরে বলছেন, for what is special about an idea is just that no experience can ever be congruent to it. তাহলে আইডিয়া হচ্ছে এমন কিছু মনের ভিতরে থাকে যার সঙ্গে এক্সপিরিয়েন্সের কোনো দূর দূর পর্যন্ত কোনো সম্বন্ধ নেই। খেয়াল করে দেখো, এই অর্থে প্লেটো আইডিয়া শব্দটা ব্যবহার করেছিলেন। আইডিয়া কি? আইডিয়া হচ্ছে ওই সামান্যের আইডিয়া, মানে ইউনিভার্সালের আইডিয়া হয়। ইউনিভার্সাল গুলোর সঙ্গে ইউনিভার্সালের এক্সপিরিয়েন্স হয় না। ইউনিভার্সালের কপি যেগুলো, সেগুলোর এক্সপিরিয়েন্স হয়। কান্ট শুধুমাত্র ইউনিভার্সালের ক্ষেত্রে আইডিয়া ইউজ করেননি কথাটা, কিন্তু ওই প্লেটোনিক সেন্সটা রেখেছেন যে যার সঙ্গে এক্সপিরিয়েন্সের সম্বন্ধ নেই এমন রিপ্রেজেন্টেশন কেই আইডিয়া বলবো। What is special about an idea is just that no experience can ever be congruent to it. The transcendental idea of a necessary, all-sufficient original being is so overwhelmingly great, so sublimely high above everything empirical, which is at all time conditioned, that partly one can never ever procure enough material in experience to feel such a concept, and partly if one searches for the unconditioned among conditioned things, then one will seek forever and always in vain, since no law of any empirical synthesis will ever give an example of such a thing or even the least guidance in looking for it. বলছেন যে এটা এত লোফটি আইডিয়া, এত উচ্চ একটা ধারণা, গডের ধারণা, যেটাকে বলা হচ্ছে নেসেসারি বিইং, অল সাফিসিয়েন্ট বিইং, অরিজিনাল বিইং, এই সমস্ত বলা হচ্ছে। নেসেসারি, অরিজিনাল, অল সাফিসিয়েন্ট এই সমস্ত বিশেষণ ব্যবহার করেছেন। বুঝতেই পারছো কিরকম বিইং এর কথা বলা হচ্ছে, গড টাইপের একটা বিইং এর কথা বলা হচ্ছে বা গডের কথা বলা হচ্ছে। এটা এতই বড়, কোনো এক্সপিরিয়েন্স এটা ফিট করবে না। আমাদের এক্সপিরিয়েন্স তো খুব সামান্য। সত্যি করে বলো দেখি, আমার পৃথিবীর যা নোন এজ, আমরা যতটুকু বয়স পৃথিবীর জানি, প্রায় 450 কোটি বছর, এরকম একটা অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার আমাদের শোনানো হয়। আর আমার জীবৎকালে অভিজ্ঞতা কতটুকু? আমার অভিজ্ঞতা তো কারোর কান্টের 80 বছরের অভিজ্ঞতা হয়েছিল। আমি দেখছিলাম মিলিয়ে যে এই যে গায়ক গায়িকারা আজকাল খুব মারা যাচ্ছেন, আমি বয়সটা একটু মিলিয়ে দেখছিলাম। দেখলাম হিসাব মতো পুরুষ গায়করা, মানে মোহাম্মদ রফি, কিশোর কুমার, এরা মোটামুটি একটা এজ ঠিক করে নিয়েছেন, 50 to 55। এইসব এখন নতুন যে গায়করা, এই যে কে এরা, এরা সব 50 to 55 এজ ঠিক করে নিয়েছেন, ওই টাইমেই মারা যাবেন। তাদের ওই অভিজ্ঞতা। গায়িকারা সবাই ঠিক করে নিয়েছেন 92, মানে প্রায় 40 বছর বেশি ঠিক করে নিয়েছেন ওই টাইমে মারা যাবেন। সে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, বড় বড় নায়িকা গায়িকারা, মানে সন্ধ্যা মুখোপাধ্যায়, এরা সবাই 92 ঠিক করে নিয়েছেন। নায়করাও তেমনি, উত্তম কুমার বড় নায়ক, ওরা মোটামুটি ঠিক করে নিয়েছেন ওরকম 55, 56-এ মারা যাবেন। নায়িকারা, মহানায়িকা ঠিক করেছেন 92-তে মারা যাবেন, এরকম আর মোটামুটি এজটা এরকম ঠিক করে নিয়েছে।
বলার অর্থ এই, আমি পুরুষ নারীর বিভাজন বলতে চাই না, কিন্তু এটা অদ্ভুত কোইন্সিডেন্স, যেরকম বয়সে এরা মারা গেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে যাই হোক, সে 55 বছর বয়স হোক বা 92 বছর বয়স হোক, আমাদের অভিজ্ঞতা যদি এই পৃথিবীর মহাবিশ্বের বয়সের কথা ভুলে যাও, শুধু পৃথিবীর বয়স বলো, সেই বয়সের তুলনায় কিছুই নয়। এখন যে অল সাফিসিয়েন্ট গড, তার সম্পর্কে অভিজ্ঞতা দিয়ে আমরা কি করে জানবো? তার এত কিছু প্রপার্টি থাকবে, এত ফুলফিলমেন্ট থাকবে, এত কমপ্লিটনেস থাকবে, সেটা আমাদের অভিজ্ঞতা দিয়ে ধরা পড়বে না। তাই বলছেন, one will seek forever and always in vain. খুঁজতেই থাকবো, অভিজ্ঞতার মধ্যে পাবো না, কোনো সময় পাবো না, always in vain. Even the least guidance in looking for it. আমাদের অভিজ্ঞতার মধ্যে কোথায় খুঁজে দেখবো ঈশ্বরকে, তার কোনো ক্লু নেই। কবি অনেকভাবে বলেন। রবীন্দ্রনাথ তো এই ধরনের, রবীন্দ্রনাথের দাবি হচ্ছে যে কবিরা, সিকাররা, নানা রকম সেক্টের শিকার আছেন, তাদের হচ্ছে অন্তরের মধ্যে দেখবো, অন্তরে আজ দেখবো, তো অন্তরেই তাকে খুঁজে পাবো। তো ওইটাই ক্লু, অন্তরের ভেতরেই তাকে খুঁজে পাবো। এটা বড় বেশি অহংকারের কথা যে অন্তরে খুঁজে পাবো। এই মহাবিশ্বে কত কিছু রয়েছে, কীট পতঙ্গ কত কিছু রয়েছে। তো আমি মাইক্রো অর্গানিজম নিয়ে আজকাল একটু চর্চা করি, বিশেষ করে অ্যাকোয়া অর্গানিজম, জলের ভেতরে যে সমস্ত জীবন বেঁচে থাকে, তাই নিয়ে একটু চর্চা করি। এখন সেই জলের ভেতর যে ব্যাকটেরিয়াটা রয়েছে, তার একরকম লাইফস্টাইল, লাইফ স্প্যান, একরকম অ্যাম্বিয়েন্সে সে বাঁচে, একরকম অ্যাটমসফিয়ারে বাঁচে, আর একরকম অ্যাটমসফিয়ার, তাকে বাঁচিয়ে রাখবার জন্য আমায় কিছু করতে হয়। তো সে অন্তরে দেখে কি করে পাবে? আমি অন্তরে দেখবো, সেও অন্তরে দেখবে, দুজনের অন্তরে একই জিনিস বেরিয়ে আসবে, এটা তো ভাবা খুব মুশকিল। কারণ এপিস্টেমোলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে বলছেন, এইভাবে তো হবে না, ওটাকে ওইভাবে অন্তরে দেখবো বা বাইরে দেখবো এইভাবে খুঁজে পাওয়া যাবে না। তাই এক্সপিরিয়েন্স দিয়ে ওটা হবে না। অ্যামিবার এক্সপিরিয়েন্স একদম উল্টো ধরনের। একটা স্নেইলের এক্সপিরিয়েন্স, সে জগৎটাকে বোঝে একরকম, একদম অন্যভাবে, তার তো চোখ নেই, সে জগৎটাকে একদম অন্যভাবে বোঝে স্নেল। কাজে আমি যখন একটা স্নেইলের সাথে ট্রিট করছি, আমি কিন্তু তাকে সেইভাবে ট্রিট করছি। একটা ফিশকে যখন ট্রিট করছি আরেকভাবে ট্রিট করছি, একটা ব্যাকটেরিয়াকে ট্রিট করছি আরেকভাবে ট্রিট করছি, একটা প্লান্টকে ট্রিট করছি। প্রত্যেককে আমার আলাদা করে বুঝতে হচ্ছে। তো এদের যে এক্সপিরিয়েন্স, যদি বলো যে ওদের এক্সপিরিয়েন্স হয়, তাহলে ওদের ওদের এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্ল্ড, আমার এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্ল্ড একদম আলাদা সব। আমরা ওয়ার্ল্ডে কি দেখি? আমরা ওয়ার্ল্ডে দেখি একটা চেইন অফ কন্ডিশনস। ওয়ার্ল্ডে সবকিছু কন্ডিশনড। If the highest being were to stand in chain of these conditions, এই কন্ডিশন গুলোর মধ্যে যদি হাইয়েস্ট বিং থাকবে, তাহলে সেটা তো কন্ডিশনই হবে, তাহলে আর হাইয়েস্ট বিং থাকবে না সে। Then it would be a member of their series, এই সিরিজেরই একটা মেম্বার হয়ে যাবে, তার মানে তারও কন্ডিশন থাকবে। And like the lower members of which this is presupposed, a further investigation for a still higher ground would be required for it. তাহলে যেমন
তার নিচে যেগুলো আছে সেগুলোর কন্ডিশনটা হচ্ছে সে, তারও কন্ডিশন খুঁজতে হবে। তাহলে এই রাস্তায় হাঁটলে হবে না, ওই চেনের মধ্যে রাখলে হবে না। এখানে কান্ট অনেকগুলো ইন্টারেস্টিং কথা বলছেন। প্রথম কথা বলছেন যে তোমরা ওই তো চেনের কারণ হিসাবে গডকে মানতে চেষ্টা করছো। তোমরা মানে তোমরা কারা? তোমরা বলে তো আমি বেরিয়ে গেলাম। তোমরা কারা? তোমরাটা হচ্ছে থিওলজিশিয়ান, তোমরা যারা গড মানতে চাইছো। কান্ট একটা পার্থক্য করেছেন থিস্ট অ্যান্ড ডিইস্ট এর মধ্যে, পরে বলবো পার্থক্যটা। থিস্ট আর ডিইস্ট এর মধ্যে পার্থক্য। ডিয়াস, ডিআইইউএস, কোন কোন ভাষায় ডিআইইভিএস, ডিভাস, ডিভাস, ডিওয়াস, গ্রিক, ল্যাটিন, এই সব ভাষায় এটা আছে, ফ্রেঞ্চ, সব ভাষায় এই এই ভাষার শব্দটা আছে, মানে দেবতা। ডিভাস, দেব, ডিভাস আর দেব, দেব, ডিভ, দেখো শব্দগুলো একরকম, যেহেতু এই ভাষাগুলোর অরিজিন এক জায়গা থেকে, সংস্কৃত এই ভাষাগুলো সব অরিজিন এক জায়গা থেকে, অনেক শব্দ একরকম। ডিভাস, হ্যাঁ। আর থিস্ট মানে যারা ঈশ্বর অস্তিত্ব, মানে এই দুটোর মধ্যে একটু পার্থক্য করতে চেষ্টা করেছেন কান্ট, সেটা পরে বলবো যে পার্থক্যটা কি ডিস্ট এন্ড থিস্ট এর মধ্যে। তাহলে এই রাস্তায় হবে না, ওই কজাল চেন দিয়ে তুমি করলে হায়ার কজ মানতে হবে। কান্টের যেটা ক্লেম, দেখো তুমি বলছো, কান্ট এখানে অনেক ইন্টারেস্টিং কথা বলছেন। প্রথমত হচ্ছে এখানে একটা অ্যাজাম্পশন, তোমাদের আগের দিন বলেছিলাম যে কান্ট কিন্তু ডারউইন পড়েননি, কারণ ডারউইন কান্টের পরে, কান্টের সময় ডারউইন লেখেননি। কাজেই পারপাসলেসনেস অফ নেচার, নেচারের কোনো পারপাস নেই, এই ভিউটা কান্টের জানা ছিল না। কান্ট যদিও পূর্বপক্ষের, কান্ট নিজে পারপাসিভনেস অফ নেচার মানতেন কিনা এটা জানা নেই আমার, কারণ নিউটনিয়ান ভিউ এর মধ্যেও কোনো পারপাসিভনেস নেই। কিন্তু নিউটন ফিজিক্স সম্পর্কে কথা বলেছেন, বায়োলজি সম্পর্কে কথা বলেন। বায়োলজিতে পারপাসিভনেস অফ নেচার খুব একটা প্রসিদ্ধ থিওরি, যে নেচারের একটা উদ্দেশ্য নিয়ে চলছে। এই যে ফিজিকো থিওলজিক্যাল আর্গুমেন্ট, এর পিছনে রয়েছে পারপাসিভ অফ নেচার, নেচার একটা পারপাস রয়েছে, কান্ট সেটা উল্লেখ করেছে। কিন্তু এখানে তোমাদের একটু সাবধান করে দিই, কান্ট পারপাসিভ অফ পারপাসিভনেস অফ নেচার মানতেন, এই কথাটা এক কথায় বলে দেওয়া একটু কান্টের প্রতি অবিচার হতে পারে। কারণ কান্ট যেখানে পারপাসিভনেস অফ নেচার এর কথা বলছেন, সেটা সেটা কিন্তু পূর্বপক্ষ প্রসঙ্গে, পূর্বপক্ষ এরকম কথা বলতে পারেন। কান্ট নিজে কি মানেন উই ডোন্ট নো, অন্তত কান্ট এটা এখানে স্পষ্ট করেননি। অন্য লেখায় কোথাও এ বিষয়ে আরো আলোচনা আছে কিনা আমার এক্ষুনি মনে পড়ছে না, বা আমি দেখিনি। তোমরা পেলে আমায় জানিও যে কান্ট স্পষ্টত কিছু বলেছেন কিনা। এখানে পারপাসিভনেস অফ নেচার এইটা ধরে নিয়ে কান্ট আলোচনা করছেন, যে নেচারের মধ্যে একটা ডিজাইন আছে, আর ডিজাইন থাকলে একটা পারপাস থাকবে, নাহলে ডিজাইনটা কেন হবে। এটা আর্গুমেন্টের ক্রাক্স অফ দ্য আর্গুমেন্ট। নেচারের মধ্যে আমরা সবসময় একটা ডিজাইন দেখি, আমরা দেখি যে ঋতুগুলো কিরকম পরিবর্তন হয় একই একটা ঋতুম অনুসারে, এবং জল নিচের দিকেই যায়, উপরের দিকে যায় না, আগুন উপরের দিকে যায় নিচের দিকে যায় না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অনেক একটা রিদম আছে, একটা ডিজাইন আছে।
ডিজাইন রিদম, এগুলো তো ডিজাইনার একটা পারপাসকে প্রথমত নির্দেশ করে, এবং পারপাস থাকলে এগুলোর পিছনে একজন ডিজাইনার থাকবে। সেই ডিজাইনার হচ্ছেন অল পারফেক্ট গড। কান্টের এখানে দুটো ধরনের ক্লেম। একটা ক্লেম হচ্ছে তুমি এই যে যাচ্ছ এই অল পারফেক্ট বিইং, কিভাবে যাচ্ছ? যদি এক্সপিরিয়েন্স দিয়ে যাও, যেভাবে নৈয়ায়িকরা যেতে চেষ্টা করেছেন, যে কজ এফেক্ট আছে, তাহলে একটা আলটিমেট কজ আছে। কান্ট বলছেন এই আর্গুমেন্টটা খুব স্ট্রং নয়, কারণ ওই আলটিমেট কজের তাহলে কজ খোঁজো, আর একটা কজ খোঁজো, ওখানে গিয়ে থামছো কেন? তারও কজ খোঁজো। তুমি তখন বলতে শুরু করলে ওটা তার আর কজ হয় না, কারণ ওটা অল পারফেক্ট। এইখানে কান্ট চেপে ধরছে। তুমি এক্সপিরিয়েন্স এটা পেয়েছিলে, সবকিছুর একটা কারণ আছে, তাহলে একজন প্রথম কারণ আছে। প্রথম কারণটা অল পারফেক্ট হবে, এই যে জাম্পটা, এটা তুমি কি করে করছো? আচ্ছা, ওয়ার্ল্ড অল পারফেক্ট না হলে ওয়ার্ল্ড কে ক্রিয়েট করতে পারবেন না। কে বলেছে পারবেন না? কান্টের সেকেন্ড আর্গুমেন্ট, কে বলেছেন পারবেন না? ওয়ার্ল্ডটা একটা ফার্নিচার, ধরো একটা ফার্নিচার, তুমি একটা ছোট্ট টেবিল বানাচ্ছ। অবশ্যই আমি একটা ছোট্ট টেবিল বানাতে চাই, একজন মিস্ত্রি ডাকলাম, তার হাতে ছোট্ট একটা টুল হয়ে গেল। এবার ধরো আমি একটা বিশাল টেবিল বানাতে চাই, এমন টেবিল যেখানে আমাদের পার্লিয়ামেন্টের যত পার্লামেন্টেরিয়ান, ধরো 1000 লোক সেখানে বসে যেতে পারে। অবশ্যই একজন ক্রাফটসম্যান তার ওই ছোট টুল দিয়ে ওটা বানিয়ে ফেলতে পারবে না। আমি নিশ্চয়ই একদল লোককে লাগাবো, বড় বড় মেশিন লাগাবো, লাগিয়ে করব। ওয়ার্ল্ড ইজ ভেরি, ওয়ার্ল্ড, দ্য ইউনিভার্স, ওয়ার্ল্ড বলতে এখানে ইউনিভার্স, আর্থ নয়। ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি কমপ্লেক্স, খুব কমপ্লেক্স। তুমি এটার থেকে কি প্রমাণ করতে পারো? তার একজন আর্কিটেক্ট আছে। যেহেতু সবকিছু ডিজাইন থাকলে একজন আর্কিটেক্ট থাকে, তাহলে এর এক আর্কিটেক্ট থাকবে। সেই আর্কিটেক্টকে হতে হবে ইমেন্সলি পাওয়ারফুল, ইমেন্সলি নোয়েবল, নলেজেবল। এটা হতে হবে যে সে প্রচন্ড নলেজেবল, প্রচন্ড পাওয়ারফুল হতে হবে, নাহলে এত বড় জিনিস বানিয়ে ফেলতে পারতো না। কিন্তু এই প্রচন্ড পাওয়ারফুল, প্রচন্ড নলেজেবল, এর থেকে তুমি অল পাওয়ারফুল, অল নলেজেবল, মানে অমনিপোটেন্ট, অমনিসায়েন্ট, এটাই কি করে পৌঁছাবে? এই জাম্পটা তুমি কি করে করলে? এই লিপটা তোমার কি করে হলো? এটা তো তুমি করতে পারবে না। ওয়ার্ল্ডটাও তো ইমপারফেক্ট। ইমপারফেক্ট ওয়ার্ল্ডকে তৈরি করতে গেলে একটা ইমপারফেক্ট কজ লাগে। কজ ইজ সাফিসিয়েন্ট। পয়েন্ট থাকলে এখানে বলবেন, এখানে যে ফ্যালাসিটা হচ্ছে সেটাকে বলা হয় ওভার ডিটারমিনেশন। বিষয়টা এরকম যে আমরা জানি যেমন কজ তেমন এফেক্ট হয়। এখন যতটা কজ থাকলে এফেক্ট হয়ে যায়, তার থেকেও যদি বেশি কজ মানতে হয়, সেটাকে ওভার ডিটারমিনেশন বলে। দেখো, কোনো পোস্টমর্টেম হচ্ছে, ডাক্তার কিন্তু স্পেসিফিক্যালি বলেন, যিনি পোস্টমর্টম করেন সেই সার্জন কিন্তু স্পেসিফিক্যালি বলেন ও হার্ট অ্যাটাকে মরেছে না পয়জনে মরেছে না জলে ডুবে মরেছে, স্পেসিফিক্যালি বলে। ডাক্তার কখনো বলে না ও হার্ট অ্যাটাকেও মরেছে, জলে ডুবেও, জল খেয়েও মরেছে, পয়জনেও মরেছে, শ্বাস আটকেও মরেছে, এরকম ভাবে ডাক্তার বলে না, যে কোনো একটা স্পেসিফিক বলে। কাজেই সায়েন্সে ওভার ডিটারমিনেশন চলে না, যতটা কজ ততটাই এফেক্ট, যতটা এফেক্ট ততটাই কজ। ডাক্তার বলতে পারে ওকে পয়জনও দেওয়া হয়েছিল, তারপর ওর গলা টেপা হয়েছিল, কিন্তু ও মারা গেছে গলা টেপায়, পয়জনে মারা যায়, এটা ডাক্তার একদম স্পষ্ট করে বলে দেয়। তাহলে মারা যাওয়ার একটাই কজ, শ্বাস বন্ধ হয়ে যাওয়া।
পয়জনটা তার মৃত্যুর কারণ নয়। ওকে ঘুমের ওষুধও দেওয়া হয়েছিল, গলা টেপাও হয়েছিল, ডাক্তার এটাও লিখে দেবে, কিন্তু ও মারা গেছে গলা টেপার জন্য। জানো এর উপর বহু বহু মানে ইন্টারেস্টিং গল্পও আছে, সত্যি ঘটনাও আছে, যে একজন তাকে পয়জন দিয়ে মারতে চেষ্টা করেছিল, আর একজন গুলি করেছে। কিন্তু এটা পুরোটাই ডিপেন্ড করছে কার কি সাজা হবে, ডিপেন্ড করছে ও আসলে কিসে মারা গেছে তার উপর। দেখা গেল গুলিতে মারা গেছে, কিন্তু পয়জন কিছুক্ষণ, গুলিটা না করলে কিছুক্ষণ পরে পয়জনে মারা যেত, এতটাই পয়জন দিয়েছে, ডাক্তার সেটাও বলছে, কিন্তু কিছুক্ষণ পরে মারা যেত, কিন্তু মারা গেছে গুলিতে, গুলি খেয়ে মরেছে। তাহলে যে গুলি মেরেছে তার একরকমের সাজা হবে, তার সাজা হবে মার্ডারের কেসের সাজা হবে, আর যে পয়জন দিয়েছে তার মার্ডারের সাজা হবে না, তার অ্যাটেম্পট টু মার্ডারের সাজা হবে। দুটো সাজা আকাশ পাতাল পার্থক্য। একজন 7 বছর জেল খেটে বেরিয়ে এলো, একজন যাবজ্জীবন জেল খাটছে। তাহলে দেখো কজ সেটা প্রপোর্শনাল হতে হবে। এখন যেখানে কজটাকে তুমি বেশি কজ মানছো সেটাকে বলা হয় ওভার ডিটারমিনেশন। এখানে সেই ফ্যালাসিটা হচ্ছে, ওয়ার্ল্ডটাকে তৈরি করতে গেলে, ওয়ার্ল্ডটা ইমপারফেক্ট ওয়ার্ল্ড, এই ইমপারফেক্ট ওয়ার্ল্ডকে তৈরি করতে গেলে, এটা একটা ইমেন্স ওয়ার্ল্ড, ইমেন্স বাট ইমপারফেক্ট ওয়ার্ল্ড, তাহলে সেরকমই ইকুয়ালি ইমেন্স বাট ইমপারফেক্ট কজ হলেই হয়ে যায়। তুমি এই জাম্পটা কোথা থেকে পাচ্ছ যে সেখানে একটা পারফেক্ট কজ লাগবে? এটা কোয়াইনের ভাষায় ওভার ডিটারমিনেশন। কান্ট ওভার ডিটারমিনেশন কথাটা বলেননি, কিন্তু ইন্ডিকেশনটা দিয়েছে যে এই পারফেকশন, পারফেক্ট বিইং লাগে না। কোথায় কথাটা বলেছেন? বলছেন, দেখো একটু আগে পরে করে বলছি, আমি জায়গাটা একটু বের করি। এটা হচ্ছে পেজ 581। বলছেন এই প্রুফ থেকে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয়, দাস দ্য প্রুফ উড অ্যাট মোস্ট এস্টাবলিশ, যদি সবচেয়ে বেশি কিছু প্রমাণ করতে পারে, এর থেকে বেশি প্রমাণ করতে দেব না। যদি একেই বলছেন প্রুফটা ফল্টি, তারপরে বলছেন যদি মেনে নি প্রুফটা ঠিক আছে, ফ্যালাসি নেই তাতে, তাহলেও এইটুকু প্রমাণ করতে পারবে, at most establish a highest architect of the world, highest architect of the world, perfect architect of the world নয়। এখানে দুটো পয়েন্ট ইন্টারেস্টিং। একটা পয়েন্ট হচ্ছে হাইয়েস্ট, মানে এর থেকে বড় আর্কিটেক্ট জগতে আর কেউ নেই। একজন আমার বাড়ি বানিয়েছে, একজন আর্কিটেক্ট, তোমার বাড়ি বানিয়েছে আরেকজন আর্কিটেক্ট, কিন্তু তাদের থেকেও ওপরে আর্কিটেক্ট রয়েছে। ওই আর্কিটেক্ট কারোর আন্ডারে কাজ করে, সে আরো বড় বড় প্ল্যান করে, একটা সিটির প্ল্যান করেছে, যে সেই সিটির আন্ডারে, প্ল্যানের আন্ডারে আর্কিটেক্ট বানিয়েছে, কাজে সিটি যে প্ল্যান করেছে সে আরো বড় আর্কিটেক্ট, তারও উপরের আর্কিটেক্ট হচ্ছে গড, তাহলে হাইয়েস্ট আর্কিটেক্ট। কিন্তু এখানে পারফেক্ট আর্কিটেক্ট এইটা বলতে দেব না, ওমনিপোটেন্ট আর্কিটেক্ট এটা তুমি বলতে পারবে না। সেকেন্ড পয়েন্ট টু নোট সেটা হলো, তারপরে তোমাদের বলতে দেবো, সেকেন্ড পয়েন্টটাকে বলে নি, তারপরে তোমাদের একটু বলতে দেবো। তোমাদের এখানে হয়তো অনেক প্রশ্ন, অনেক কথা জমে রয়েছে। আর্কিটেক্ট শব্দটা ইউজ করলেন, ক্রিয়েটার শব্দ ইউজ করলেন না। এখানে ক্রিয়েটার নিয়ে প্রশ্ন হচ্ছিল, কান্ট চলে গেলেন আর্কিটেক্টে কেন? আমি তোমাদের মানে কথাটা বলেছিলাম, কিন্তু কান্টের মধ্যে হিন্টটা রয়েছে, কান্ট স্পষ্ট করে বলেন, সত্যি করে আমাদের এক্সপিরিয়েন্সে মেটেরিয়াল অবজেক্টের ক্রিয়েশনের কোনো এক্সাম্পল নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই, কোথাও দেখাতে পারবে না মেটেরিয়াল অবজেক্ট ক্রিয়েটেড হয়েছে। এবং মডার্ন সায়েন্স বলে যে ম্যাটার অ্যান্ড এনার্জি আর কনস্ট্যান্ট, ক্যানট বি ক্রিয়েটেড।
ম্যাটার আর এনার্জি তো ইকুয়েশন দেখিয়ে দিয়েছেন আইনস্টাইন, ম্যাটার এনার্জি কে কি করে দুটোর ইকুয়েট করা যায় দেখিয়ে দিয়েছেন। ম্যাটার মানে এনার্জি, এনার্জি মানে ম্যাটার। তো ম্যাটার আর এনার্জি ওয়ার্ল্ডে কনস্ট্যান্ট, নির্দিষ্ট পরিমাণেই আছে, বাড়ানো যাবে না, কমানো যাবে না, তার অবস্থা চেঞ্জ করা যায়। কাজেই সায়েন্সের একদম বিরোধী কথা বলে, ক্রিয়েশনের একদম বিরোধী কথা বলে। ম্যাটার ক্রিয়েটেড হয়েছে, এই যে কনসেপ্টটা কজ আছে, এইটা বলতে বলতে তুমি হঠাৎ করে চলে গেলে ক্রিয়েটার আছে। ক্রিয়েটার কোথা থেকে পেলে? কোথায় দেখেছো ক্রিয়েটার আছে? প্রডিউসার দেখেছো, আর্কিটেক্ট দেখেছো, একজন কুম্ভকার ঘট প্রডিউস করেন, একটা মেশিন একটা পেপার প্রডিউস করে, প্রডিউসার দেখেছো। মেটেরিয়াল অবজেক্টে ক্রিয়েশন কোথায় দেখেছো? ক্রিয়েশন দেখেছো অ্যাবস্ট্রাক্ট থিংস এর। আমরা বলতে পারি যে জুলিয়াস সিজার, রোমিও জুলিয়েট, জুলিয়াস সিজার হচ্ছে শেক্সপিয়ারের ক্রিয়েশন, গীতাঞ্জলি রবীন্দ্রনাথের ক্রিয়েশন। এগুলো দেখো অ্যাবস্ট্রাক্ট থিংস, মেটেরিয়াল থিংস নয়। একটা কবিতা, একটা নাটক, একটা গান, এগুলো ক্রিয়েশন হয়। ছিল না, কিছু ছিল, সেটা ছিল না, নতুন এলো, এটাকে ক্রিয়েশন বলি। যেগুলো কিছু পেয়ে উৎপন্ন হয় সেগুলোকে আমরা প্রোডাকশন বলি, ক্রিয়েশন বলি। তুমি যা যা এক্সাম্পল নিয়েছো, ওই যে কজ এফেক্ট, সবগুলো প্রোডাকশনের এক্সাম্পল, অর্থাৎ তৈরি হওয়ার এক্সাম্পল, জন্ম নেওয়ার এক্সাম্পল। সৃষ্টির এক্সাম্পল একটাও পাওনি। তাহলে এই যে সৃষ্টিকর্তা কোথা থেকে পেলে তুমি? এই জন্য উনি শব্দটা ইউজ করেছেন আর্কিটেক্ট। আর্কিটেক্ট তো কিছু ক্রিয়েট করেন না, হ্যাঁ কনসেপ্টটা ক্রিয়েট করেন। এরকম একটা বাড়ির হতে পারে, এরকম একটা শহর হতে পারে, কনসেপ্টটা ক্রিয়েট করে, সেটা কনসেপ্ট। শহরটাকে ক্রিয়েট করতে পারেন, শহরটাকে তিনি ডিজাইন করেন, ডিজাইনটা ওর ক্রিয়েশন, কিন্তু শহরটাকে তিনি এস্টাবলিশ করেন, তৈরি করেন, স্থাপন করেন। শহর ক্রিয়েট করা যায় না, প্রডিউসও করা যায় না, শহরের আর্কিটেক্ট থাকে। ঠিক তেমনি ওয়ার্ল্ডের আর্কিটেক্ট থাকতে পারে, ক্রিয়েটার থাকতে পারে না। এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। তার দরজাটা খুলে দিয়ে আসি। আমি 1 মিনিটের ব্রেক নিচ্ছি, একটু কথা বলার আছে। যা ধোয়াধুয়ি আছে সব ধোয়াধুয়ি আজকে করে নাও, ধোয়া মোছা, কারণ কালকে 9:30 থেকে জল থাকবে, নরম ট্যাঙ্ক পরিষ্কার। আর এই দরকার হলে এতে জল ভরে রাখ। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো কেন উনি বলছেন এখানে এত ইন্টারেস্টিং কথা উনি বলছেন।
the highest architect of the world, A627, B655, who could always be limited, তাহলে সেই আর্কিটেক্ট লিমিটেড হবে, by the suitability of the material on which he works. দারুণ ইন্টারেস্টিং কথা, মেটেরিয়ালটা তিনি তৈরি করতে পারবেন না, আর্কিটেক্টকে তো মেটেরিয়াল দিয়ে তৈরি করতে হবে। এখন খেয়াল করে দেখো, তোমাদের একটু গল্প বলি। এক বিলাইতি, আমার নাম মনে নেই, বিলাইতি নাম করা আর্কিটেক্ট, রবীন্দ্র, তোমরা শান্তিনিকেতনে গেছো, তোমরা বিশ্বভারতী শান্তিনিকেতন দেখেছো, শান্তিনিকেতনের ভেতর রবীন্দ্রনাথ কতগুলো বাড়ি বানিয়েছিলেন, বোধহয় 7টা বাড়ি বানিয়েছিলেন, একটা ক্যাম্পাসের মধ্যেই আছে। ওই কি সব নাম, শ্যামলী, উদয়ন, এ সমস্ত নাম দিয়ে তিনি আর্কিটেকচারটা তিনি করেছিলেন, উনি আর্কিটেক্ট হিসেবে কাজ করেছিলেন, বাড়িগুলো ডিজাইন করেছে। এবং একজন বিলাইতি আর্কিটেক্ট এসে ওটা দেখে অভিভূত হয়ে গেছেন। তোমরা দেখলে হয়তো সাধারণ দৃষ্টিতে মনে হবে এগুলো কি এমন অসাধারণ জিনিস বানিয়েছেন, তো সাধারণ বাড়ির মতোই দেখতে, এক একটা এক রকম বাড়ি, কিন্তু অভিভূত হয়ে গেছেন তার আর্কিটেকচার দেখে। কারণটা কি? কারণটা এই, উনি বলছেন আর্কিটেকচার এই নয় যে তুমি কত সুন্দর জিনিস বানাতে পেরেছো, টাকা থাকলে বানানো যায়, যেমন টাকা থাকলে তাজমহল বানানো যায়, পয়সা খরচা করতে পারলে। তো শাহজাহানের পয়সা ছিল, আগ্রায় তো আর ওই মার্বেল পাথর পাওয়া যায় না, তো কোথা থেকে এনেছিলেন? পয়সা ছিল, তিনি রাজস্থান থেকে মার্বেল পাথর এনে বানিয়েছিলেন। আর তখনকার দিনে তো এখনকার মতন ট্রান্সপোর্টেশন ছিল না, ওই গরুর গাড়ির পিঠে, উটের পিঠে টেনে টেনে মার্বেল আনতে হয়েছিল, তা নিয়েছিলেন, পয়সা থাকলে হয়। কিন্তু তাজমহল শুধুমাত্র তার আর্কিটেকচারের জন্যই বিখ্যাত তা নয়, অন্য কারণ আছে বিখ্যাত হওয়ার, তার ইতিহাস, তার অনেক কিছু আছে। আর্কিটেকচার অবশ্যই তার একটা জিনিস, কিন্তু এই আর্কিটেকচারটাকে, রবীন্দ্রনাথের আর্কিটেকচারকে এত প্রশংসা করছেন এই কারণে যে ওই লোকাল মেটেরিয়াল দিয়ে, যেমন শ্যামলী বাড়িটা মাটি দিয়ে তৈরি, লোকাল মেটেরিয়াল দিয়ে কি করে বিউটিফুল আর্কিটেকচার তৈরি করা যায়, যে মেটেরিয়াল গুলো ওখানে অ্যাভেলেবল, আমি আমার যেখানে অ্যাভেলেবল সেই মেটেরিয়াল দিয়েই না আর্কিটেকচার বানাবো, আমার এখানে যা পাওয়া যায় সেই দিয়ে। যেমন ধরো, তোমরা খেয়াল করে দেখবে যে তুমি যদি রাজস্থানে যাও, দক্ষিণ ভারতে যাও, প্রচুর এর পাহাড়, প্রচুর দেখতে পাবে পাথরের মন্দির, পাথরের দুর্গ। বাংলায় একটা দেখতে পাও, সম্ভবত একটা আছে, একটা ছাড়া মানে সচরাচর দেখতে পাও কালীঘাটের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির একরকম দেখতে, বা তোমরা ধরো বিষ্ণুপুরের মন্দিরগুলো সব একরকম দেখতে, ওই আটচালা মন্দির ওরকম একরকম, একই রকম দেখতে মন্দিরগুলো। অথচ এই আর্কিটেকচারটার প্রচন্ড প্রশংসা করা হয়। কি এমন আর্কিটেকচার, কোনো পাথর নেই, কিছু নেই, পাথরে খোদাই করা মূর্তি নেই, কিছু নেই, না, অসাধারণ। এই কারণেই যে মেটেরিয়াল অ্যাভেলেবল, দেখো এখানে পাথরের, বাংলার মাটি নরম মাটি, এখানে পাথরের স্ট্রাকচার থাকবে না, মাটির তলায় ঢুকে যাবে, পাথর ভারী জিনিস, এখানে মাটির, পোড়া মাটির স্ট্রাকচার করতে হবে, এবং এখানে প্রচুর বৃষ্টি হয়, ফ্ল্যাট ছাদ, এখানে রাখা, বেশি দিন রাখা খুব মুশকিল, তাই ওই আটচালা, এবং তাই পোড়া মাটির কাজ সব। 500 বছর 600 বছর হয়ে গেছে কালীঘাটের মন্দির, ওই বিষ্ণুপুরের মন্দির তোমরা দেখো, তাতে সব তার ডিজাইন গুলো সব টেরাকোটার ডিজাইন, কারণ এই জল হাওয়ায় ওইটাই চলে, ওইটাই বেস্ট। এবং কালীঘাটের মন্দির ওই রকম নদীর ধারে, দক্ষিণেশ্বরের মন্দির নদীর ধারে কি করে করেছে, সেই পুরনো টেকনোলজি, যেভাবে ভেনিস তৈরি হয়েছে, মাটির নিচে এখনো ইউজ করে ওই টেকনোলজিটা কেউ কেউ, এরকম যেগুলো মার্শি ল্যান্ড, যেগুলো একটু জলা জলা জমি, সেখানে করে।
মাটির নিচে বড় বড় গাছের গুঁড়ি পুঁতে দেয়, খুঁটি পুঁতে দেয়, ওই খুঁটিগুলো মাটির তলায় থাকতে থাকতে পাথর হয়ে যায়, তার উপর স্ট্রাকচার একদম নড়ে না, স্ট্রাকচার ওরকমই থাকে, তাই শয়ে শয়ে বছর এটা রয়েছে। এখানে যদি কেউ ভাবে যে আমি এখানে একটা বিশাল পাথরের বিশাল একটা স্ট্রাকচার বানাবো, তাজমহল বানাবো, হবে না এই মাটিতে। সে তো 10 বছর 100 বছর পরে মাটির তলায় ঢুকে যাবে, ওর ভারই এত হবে, মাটির তলার ওজন এত হবে, মাটির তলায় ঢুকে যাবে। তাই জন্য আর্কিটেক্ট কিন্তু সবসময় সেই ভালো আর্কিটেক্ট যে জানে যে কোন জায়গায় কি মেটেরিয়াল অ্যাভেলেবল, কোন মেটেরিয়ালটা ইউজ করলে এটা সুবিধা হয়। আর্কিটেক্ট ইচ্ছা করলেই এসে তোমার বাড়িতে একটা ডিজাইন করে দিতে পারে না, আগেই জিজ্ঞাসা করবে বিল্ডিং প্ল্যানটা আমায় দেখান, কতটা ওজন নিতে পারে। যেমন তোমরা সবাই যাদবপুরের বিল্ডিংটা তৈরি হয়েছে জলাজমির উপর, কাজে তার এবার সমস্যা হচ্ছে আমাদের লাইব্রেরি, যখন সমস্যা হলো যে আমাদের লাইব্রেরির জায়গা কমে যাচ্ছে, তো একটা সহজ সলিউশন হচ্ছে লাইব্রেরিটাকে অন্য কোনো ফ্লোরে নিয়ে যাই। যেহেতু জলাজমি, ওর প্লিন্থটা 4 তলার, সেই অনুসারে বিল্ডিংটা হয়েছে। এবার লাইব্রেরিটাকে যদি অন্য কোনো ফ্লোরে নাও, ওই ফ্লোরটা ওই বইয়ের ওজন, ওই ওজনটা নিতে পারবে না, ওটা ডাইরেক্ট গ্রাউন্ডেই দিতে হবে ওজনটা, তাই লাইব্রেরি গ্রাউন্ড ফ্লোর থেকে সরানো সম্ভব নয়। পুরোটাই আর্কিটেকচার। তাহলে কেমন মাটি, কি মেটেরিয়াল অ্যাভেলেবল, সবকিছুর ওপর আর্কিটেকচার ডিপেন্ড করে। তাহলে একজন আর্কিটেক্ট কিন্তু লিমিটেড, তিনি যা ইচ্ছা ক্রিয়েট করতে পারেন না। বলাটা এত গল্প বলার একটাই কারণ হচ্ছে আর্কিটেক্টের একটা লিমিটেশন আছে, যে ওই মেটেরিয়াল, তার কাছে কোন মেটেরিয়াল অ্যাভেলেবল, কোন রকম কন্ডিশনস অ্যাভেলেবল, সেইগুলো দিয়ে তিনি কন্ডিশন, তার ভেতর থেকে তাকে করতে হবে। ঠিক তেমনি ওয়ার্ল্ডের যদি কোনো আর্কিটেক্ট থাকে, তিনি আনলিমিটেড ইনফাইনাইট পাওয়ার তার আছে, এটার তো দরকারও নেই, সম্ভবও নয়, তিনি করতেও পারবেন না। তিনি বালি দিয়ে একটা টেকসই কাসল বানিয়ে ফেলতে পারবেন না, সম্ভব নয় তার পক্ষে। তাকে তাহলে he will be always limited by the material that is available to him। সেই জন্য এখানে বলছেন যে who would always be limited by the suitability of the material on which he works। ওই মেটেরিয়াল অনুসারেই করতে হবে। তাহলে তিনি যেরকম ওয়ার্ল্ড বানিয়েছেন, যদি থেকে থাকেন কোনো আর্কিটেক্ট, এই রকম ওয়ার্ল্ড ছাড়া অন্য রকম ওয়ার্ল্ড একটা বানিয়ে ফেলতে পারতেন, এটা তার পক্ষে সম্ভব নয়। সূর্যের মধ্যে একটা সমুদ্র বানাতেন, এটা সম্ভব নয়। সূর্যের টেম্পারেচার, ওখানে সমুদ্র থাকা সম্ভব নয়। বাট নট এ ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড, এটা বোল্ড করে দেওয়া হয়েছে। ক্রিয়েটারকে আমরা কোথাও কিছু ভাবেই, এই যে স্লিপটা, এই সুযোগটা নিয়ে অনেকেই চালাকি করে, ক্রিয়েটার ইনফার করে ফেলে। ক্রিয়েটারকে ইনফার করতে দেব না, আর্কিটেক্টকে ইনফার করতে দেবো, সেও আবার লিমিটেড। মেটেরিয়াল কি পাবে সেই অনুসারে, কি এফেক্ট হবে সেই অনুসারে তার পাওয়ারটাও সেই পর্যন্তই আছে, তার বেশি পাওয়ার তো হলে ওভার ডিটারমিনেশন হয়ে যাবে। ক্রিয়েটার তো করতেই দেব না, পৌঁছাতেই দেব না। টু হুজ আইডিয়া এভরিথিং ইজ সাবজেক্ট, তার কাছে, তার আইডিয়ায় সবকিছুই সাবজেক্ট। যেমন আমাদের আইডিয়ায় সাবজেক্টটা টেবিল, ইত্যাদি ইত্যাদি। which is far from sufficient for the great aim that one has in view, namely that of proving an all-sufficient original being। তাহলে ওইটুকু তুমি প্রমাণ করতে পারো যদি আমি তোমায় অ্যালাউ করি, যদি ভ্যালিড আর্গুমেন্ট বলে মনে করি যে একজন পাওয়ারফুল আর্কিটেক্ট,
ক্রিয়েটার তো ইনফার করতে দেব না, আর ভুলেই যাও অল পাওয়ারফুল বিং অনুমান করবার কথা। তোমরা প্রশ্ন করো, তারপরে আমি আরো দু একটা কথা বলে শেষ করব। আচ্ছা, তোমাদের যখন প্রশ্ন নেই আরেকটু বলি, আবার ফিরে যাই পুরনো জায়গায়, একটু আগে ফিরে যাই। এখানে কান্ট আরেকটা জায়গার কথা বলছেন, এই সমস্ত উদ্ভট চিন্তা আমাদের মাথায় এলো কি করে, অল পাওয়ারফুল বিইং ইত্যাদি ইত্যাদি। সেখানে উনি বলছেন আওয়ার থটস ল্যাক বাউন্ডারিজ, চিন্তার কোনো সীমা নেই। খুব ইন্টারেস্টিং কথা। এই বইটাই লিখেছেন উনি এটা করবার জন্য যে আমাদের জ্ঞানের বাউন্ডারি দেখানোর জন্য, থটের বাউন্ডারি দেখানোর জন্য নয়। জ্ঞানের বাউন্ডারি আছে, উনি বলে দিয়েছেন পসিবল এক্সপিরিয়েন্সের ওয়ার্ল্ড, এটাই হচ্ছে আমাদের জ্ঞানের বাউন্ডারি। থটের কোনো বাউন্ডারি নেই। সেখানে তিনি বহু খেলা খেলবেন। ওই যে পসিবল, মানে পসিবল এক্সপিরিয়েন্সের ওয়ার্ল্ডের বাইরের ওয়ার্ল্ডে, মানে নুমেনাল ওয়ার্ল্ডের অনেক কথা বলবেন, অনেক খেলা খেলবেন, কারণ থটের তো কোনো লিমিট নেই, বাউন্ডারি নেই বলে দিয়েছেন। কোথায় বলেছেন কথাটা? এটা হচ্ছে A623 B651 পেজ 579 বলছেন, মাঝামাঝি বলছেন আওয়ার thoughts lack boundaries so that our judgment upon the whole must resolve itself into a speechless but nonetheless eloquent astonishment. তুমি নীরব করে দাও হে আমায় মুখর, যে যেটাকে বলা যায় না, অব্যক্ত, অবক্তব্য, অথচ তার সম্পর্কে কত চিন্তা। এই জিনিসটা তোমরা, এটা এত ইন্টারেস্টিং একটা জায়গা। এই জায়গাটায় প্রচন্ড ভাবে কমিটমেন্ট ছিল উইটগেনস্টাইনের, প্রচন্ড ভাবে কমিটমেন্ট ছিল রবীন্দ্রনাথের, যে একটা জায়গা আছে তারপরে বলা যায় না। কান্ট কিন্তু বলা যায় না জায়গাটার জোর দেননি। এখানে বলছেন কথাটা যে স্পিচলেস বাট ননদালেস এলোকোয়েন্ট অ্যাস্টনিশমেন্ট। এটা অক্সিমোরন যেন, স্পিচলেস অথচ এলোকোয়েন্ট, অব্যক্ত অথচ কত কিছু বলা। কথা দুটো যেন একদম, এই বিশেষণ দুটো যেন একদম সেলফ কন্ট্রাডিক্টরি। এটা ওটাকে কাটছে, কিন্তু বিষয়টা কেমন? আরে বলবো, জানলে তো বলবো, সেখানে কিছু জানি না, অথচ বলার কত কিছু থাকে। এটা কাব্যিক ভাবে বলা হলো, কিন্তু কান্টের কাছে সেই এলাকাটায় রয়েছে রিলিজিয়ন, সেই এলাকাটায় রয়েছে ফেথ, মানে আস্থা, সেই এলাকাটায় রয়েছে এথিক্স, এগুলো সব সেই এলাকায় পড়বে। উইটগেনস্টাইন এরকম একটা জায়গা বলেন। উইটগেনস্টাইন তোমরা পড়েছো, সেখানে, এক মিনিট, উইটগেনস্টাইন যখন ট্র্যাক্টেটাস লিখছেন, মানে আর্লি উইটগেনস্টাইন, তখন উনি বলছেন যে এই তো ভাষা দিয়ে শুধুমাত্র পিকচার করা যায়, ইত্যাদি করা যায়, এই হলো। এইবার উনি বলছেন
কনক্লুশন করছেন, একদম শেষ গিয়ে বলছেন, তো শুরুতেও বলছেন, কথাটা শেষে গিয়ে কনক্লুশন করছেন, যেটা বলা যায় না সেখানে চুপ করে থাকাই ভালো। কি বলা যায় না, যেটাকে পিকচার করা যায় না সেটা বলা যায় না। ওর ওর মতে কাকে পিকচার করা যায় না? অনেক কিছুকেই পিকচার করা যায় না। সত্যি করে দেখো, আমি বললাম যে বাহ, এই পরিবেশটা, এই সূর্যোদয়টা অপূর্ব, বলতে পারি। মানে কি, আমি সঙ্গে সঙ্গে দেখো একটা সূর্যোদয়ের ছবি এঁকে দিতে পারি। ঝর্ণাটা অপূর্ব, ঝর্ণার ছবি এঁকে দিলাম। কিন্তু তুমি সূর্যোদয় দেখতে সকালবেলা উঠো, মানে সকাল 5টার সময় ঘুম থেকে উঠো সূর্যোদয় দেখতে, এই যে তোমায় নির্দেশ দিলাম, এটা কি আঁকবো ছবি? কাজে কোনো ইম্পারেটিভ, তার কোনো পিকচার হয় না। সহজেই বুঝতে পারছো যে এথিক্স, ল, এগুলো তাহলে কোনো পিকচার হবে না, তাহলে এগুলো মিনিংলেস উইটগেনস্টাইনের কাছে। এমনকি উনি এত কথা বললেন ট্র্যাক্টেটাসে যে লজিকের রুল গুলো এরকম, লজিক এরকম হবে ইত্যাদি, লজিক সম্পর্কে আলোচনা করলেন, মানে লজিকের বইতে যা লেখা থাকে সেরকম কিছু কথা বললেন। তাহলে তো কিছু লজিক তো কিছুকে পিকচার করে না। লজিক যদি বলে যে যদি পি অ্যান্ড কিউ থাকে তাহলে তুমি পি ইনফার করতে পারো, এটা কি ছবি আঁকবো? এর তো কোনো ছবি আঁকা যায় না, পারোর আবার ছবি আঁকবো কি? পিকচার কিছুকে করে না, এটা একটা নির্দেশ। যদি বা আমরা সেটা ছবি দিয়ে বোঝাই, কিন্তু ওটা ছবি, অ্যাকচুয়ালি ওটা ছবি নয়, একটা রুল। আমি যদি বলি একটা সেন্টেন্সে তুমি আগে সাবজেক্ট লিখবে তারপরে প্রেডিকেট লিখবে ইংরেজিতে, মাঝখানে ভার্ব দেবে, একটা সিম্পল সেন্টেন্স, এটার কোনো পিকচার হয় না। এটার এক্সাম্পল দিতে পারি আমি, গ্রাস ইজ গ্রিন, কিন্তু এই রুলটার কি পিকচার দেব? তাহলে এগুলো সব উইটগেনস্টাইনের কাছে মিনিংলেস। তাই জন্য বলছেন, শেষে গিয়ে বলছেন যে ট্র্যাক্টেটাস, এই বইটাই মিনিংলেস। পরে গিয়ে বলছেন মিনিংলেস হলেও আনইম্পর্টেন্ট নয়, ঠিক যে কারণে গ্রামারের বইটা মিনিংলেস, আনইম্পর্টেন্ট নয়। মিনিং বলতে উনি ওই অর্থে বুঝেছেন, মিনিংটাকে খুব ন্যারো সেন্সে বুঝেছেন উইটগেনস্টাইন, পিকচার করা। কিছুকে পিকচার করে না, ওখানে কতগুলো রুল লেখা আছে, রুল কাউকে পিকচার করে না। তুমি রাস্তার ডান দিক দিয়ে হাঁটবে কি বাঁ দিক দিয়ে হাঁটবে, যে দেশে যেমন নিয়ম, এটা কাউকে পিকচার করে না। এখানে পিকচার করে না তার ডান দিক দিয়ে একটা লোককে হেঁটে যাচ্ছে, বাঁ দিক দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, এরকম পিকচার করে না। এটা একটা রুল, কি করতে হবে বলা হচ্ছে। এটা বলা হচ্ছে না রাস্তার ডান দিক দিয়ে একটা লোক হাঁটছে, তুমি যে ছবিটা আঁকবে সেটা হচ্ছে রাস্তার ডান দিক দিয়ে লোক হাঁটছে কি রাস্তার বাঁ দিক দিয়ে লোক হাঁটছে, সেই ছবিটা আঁকবে। কিন্তু কথাটা তো সেটা নয়, সেখানে বলা হয়েছে ডান দিক দিয়ে হাঁটবে, ভবিষ্যৎকাল, নির্দেশ। নির্দেশটা কি করে তুমি পিকচার করবে, করতে পারবে? কাজেই উইটগেনস্টাইন যে অর্থে মিনিং কে বুঝছেন, যেভাবে মিনিং কে বুঝছেন, সেভাবে বুঝলে এই সেন্টেন্স মিনিংলেস হয়ে যায়। কিন্তু এরকম মিনিংলেস ওয়ার্ল্ড একটা বিশাল আছে, এটা উইটগেনস্টাইন বিশ্বাস করতেন। এবং উইটগেনস্টাইন একরকম মিস্টিসিজমে বিশ্বাস করতেন, যেটা রবীন্দ্রনাথের মধ্যেও আছে, একটা মিস্টিসিজমে বিশ্বাস করতেন। এই জন্য রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বা রাজা নাটক, এটা উইটগেনস্টাইনের ভীষণ পছন্দ ছিল। রাজা নাটকটা উনি বারবার পড়েছেন, কেবলই পড়তেন। রাজা নাটকে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, রাজা আছে কিন্তু রাজা কোনোদিন দেখা দেয় না। রাজার প্রেমে পড়ছে, ভাবছে রাজা সুন্দর, কিন্তু রাজা বলছে যে আমি সুন্দর নই, আমি কুৎসিত, তাকে দেখা যায় না, সেই ইনভিজিবল,
অথচ এলোকুয়েন্ট, সে কথা বলছে। এখানে সেরকম একটা কথা বলা হচ্ছে, অর্থাৎ উইটগেনস্টাইন যেমন একটা মিস্টিসিজমের জায়গা তৈরি করলেন যে লজিকে এই পর্যন্ত চলা যায়, মিনিং এর লেভেলে এই পর্যন্ত চলা যায়, কিন্তু মিনিং এর বাইরেও একটা মিনিংলেস ওয়ার্ল্ড আছে। মিনিংলেস মানে ননসেন্স নয়, মিনিংলেস একটা ওয়ার্ল্ড আছে যার কোনো মিনিং হয় না, সেই ওয়ার্ল্ডটা বিশাল। ঠিক তেমনি কান্ট বলছেন আমাদের নলেজের ওয়ার্ল্ডটা খুব লিমিটেড। কান্ট কিন্তু রিলিজিয়ানের বিরোধী নন, রিলিজিয়ানকে ফেলে দাও এই কথাটা বলছেন না। উনি যেটা বলতে চাইছেন যে তোমরা যে রেশনাল রিলিজিয়ানকে স্পেকুলেটিভ রিজন দ্বারা এস্টাবলিশ করতে চাইছো, সেটা হবে না, সেটা হয় না। ওটা ফেথের জায়গা হিসাবে রেখে দাও, ফেথ আছে, আমি বিশ্বাস করি, আছি, বিশ্বাস করি এরকম জিনিস আছে, সেটাতে যদি তুমি ভালো থাকো থাকো, কিন্তু ওটাকে প্রমাণ করব, প্রমাণ তুমি করতে পারবে না, করতে দেবো না, ওটা প্রমাণ করা যায় না। তার মানে আমি কি তোমায় বলছি যে তুমি এগুলো বিশ্বাসগুলো ফেলে দাও? বলছি। এমন কান্ট এতদূর পর্যন্ত গিয়ে বলছেন যে বিশ্বাস করতে পারো, আমি বলছি তোমরা বিশ্বাস করলে করতে পারো। কান্ট এটুকু বলছেন না, কান্ট আরো এক ধাপে গিয়ে গিয়ে বলছেন বিশ্বাস করাটা অত্যন্ত জরুরি, না করলে আমার এথিক্স হবে না। কান্টের এরকম মনে হচ্ছে, যদি অনেকেই কথা মানেন না, কান্ট এই কথাটা মনে করছেন, ওটা না, ওরকম বিশ্বাস না করলে আমার হবে না, চলবে না, জীবন চলবে না। অনেকেই বলেন যে আমরা তো বিশ্বাস করি না, আমাদের তো ভালোই জীবন চলে, জীবন তো কোথাও আটকাচ্ছে না। কিন্তু কান্টের মনে হচ্ছে একটা এথিক্যাল লাইফ হবে না। কিন্তু যারা বিরোধী তারা বলবেন যে যারা ওরকম বিশ্বাস করেন, ওইসব ওরকম একটা বিইং টিং বিশ্বাস করেন, তাদের থেকে অনেক বেশি এথিক্যাল লাইফ তো যারা বিশ্বাস করেন না তারা অনেক বেশি এথিক্যাল। অন্তত স্ট্যাটিস্টিক্যালি তাই দেখা যায়, তারা বেশি এথিক্যাল, তারা বেশি সেলফ কনসিয়াস, তারা বেশি জানেন যে এটা আমার করা উচিত, এটা উচিত নয়। আর যারা ওরকম বিশ্বাস করেন তারা অনেক সময় ঘুষ দিয়ে দিয়ে সেই বিশ্বাসের আড়ালে অনেক খারাপ কাজ করেন। যে ওটা করে নেবো, ঠিক আছে, ক্ষমাটা চেয়ে নেবো, প্রায়শ্চিত্ত করে নেবো, করে খারাপ কাজ করে নিই। কিন্তু যারা বিশ্বাস করেন না তাদের এই রাস্তা তো নেই, প্রায়শ্চিত্ত করে নেবো, এ করে নেবো, তারা তো কিছুই করতে পারে না। ভুল করেছি মানে ভুল, খারাপ করেছি মানে খারাপ, বাজে করেছি মানে বাজে, অন্যায় করেছি মানে অন্যায়। তাই তারা যদি এথিক্যাল হন, যদি এথিক্যাল হন, তাহলে তারা অনেক বেশি এথিক্যাল দেন বিলিভার্স। কিন্তু কান্ট মনে করছেন এথিক্যাল হওয়াই যাবে না, যদি না, কেন হওয়া যাবে না সেটা আমাদের পড়তে গেলে সেকেন্ড ক্রিটিক পড়তে হবে। এবং তার কয়েকটা লাইন পরেই বলছেন এভরিওয়্যার উই সি এ চেইন অফ এফেক্টস এন্ড কজেস। এটা বারবার এসছে কথাটা, কন্ডিশন কন্ডিশন। আর কি বলেছেন এইখানে, প্রত্যেকটা ওয়ার্ড কান্টের ধরে ধরে পড়া দরকার, না হলে এত কথা বেরিয়ে আসে। দেখো তারপরে বলছেন অফ এন্ডস এন্ড মিনস। তাহলে এই আর্গুমেন্টের ভেতর এটা কি প্রসঙ্গে বলছেন? পূর্বপক্ষের প্রসঙ্গে বলছেন কথাটা। তাহলে কান্ট এই কথাটা মানেন এটা জোর করে বলা যায় না, পূর্বপক্ষ আলোচনার প্রসঙ্গে বলছেন। এন্ড এন্ড মিনস মানে পারপাসিভনেস, সব জায়গায় আমরা পারপাসিভনেস দেখি, কিন্তু তার সঙ্গে বলছেন ওয়ার্ল্ডটা হচ্ছে ইনফাইনাইট কন্টিনজেন্সি, এই কন্টিনজেন্সি থেকে তুমি নেসেসিটিতে পৌঁছাতে পারবে না, এটা তার মেইন কন্টেনশন। আর একটা দুটো লাইন পড়ে শেষ করব। বাট সিন্স ইন রেসপেক্ট টু কজালিটি we need an ultimate and supreme being, what hinders us from at the same time positing in it a degree of perfection exceeding everything else that is possible? এই প্রবলেমটা নিয়ে আলোচনা করছেন যে আমরা একটা পারফেকশনের দিকে যাচ্ছি, আরো পারফেকশন যেটা এটাকে ক্রিয়েট করতে পারে, এই কিন্তু কমপ্লিট পারফেকশনে যেতে কিসে আটকাচ্ছে? কান্ট বলছেন ওটা আটকাচ্ছে, ওভার ডিটারমিনেশন হবে।
পূর্বপক্ষী যেন বলতে চাইছেন একবারেই বলে দাও না, ঝামেলা চুকিয়ে দাও। মানে যদি আমি মোর পারফেক্ট বিং বলি, তাহলে এর থেকে পারফেক্ট, ওর থেকে পারফেক্ট, অনেক পারফেকশন, অনেক লেভেলের পারফেকশন মানতে হবে। কত না মেনে বাই পার্সিমনি অফ রিজন, এই কথাটা উনি ইউজ করেছেন, বাই পার্সিমনি অফ প্রিন্সিপালস, মানে লাঘব নীতি অনুসারে একটা অল পারফেক্ট বলে ছেড়ে দাও। কান্ট বললেন সেটা করতে দেওয়া যাবে না, সেটা তোমায় করতে দেবো না। যেখানে যে লেভেলের পারফেকশন লাগবে সেখানে সেই লেভেলের পারফেকশন দিয়েই করতে হবে। দেখো সমস্যাটা কি হয়। এখন আমার বাড়িতে যা যা জিনিস আছে সবকিছুই একটা বিশাল ক্রেন নিয়ে এলে সবকিছু তুলে ফেলা যায়, ইভেন বাড়িটাকেও তুলে ফেলা যায়। আমি বললাম যে তুমি আমার বাড়িতে এসছো, আমি বললাম ওই কাপটা টেবিলের ওপর রয়েছে, নিয়ে গিয়ে বেসিনের মধ্যে রাখো, সিঙ্কের মধ্যে রাখো। তুমি বললে অত ঝামেলা করছেন কেন, আমাকে বারবার বলছেন কেন, এটা ওখানে রাখো, ওটা ওখানে রাখো। একটা ক্রেন নিয়ে আসুন না, সব হয়ে যাবে, সব বাড়িটা তুলে অন্যখানে রেখে দেবে, হবে। যেখানে যে লেভেলের পারফেকশন দরকার সেখানে সেই লেভেলের পারফেকশন হবে। ঘরটা গুছাতে তোমাকেই লাগবে, একটা বিশাল ক্রেন নিয়ে এলে, তোমার মেশিন নিয়ে এলে তোমার ঘরটা গুছিয়ে যাবে না, তোমার লেভেলের পারফেকশন লাগবে। আবার তুমি জানো বাড়িটাকে ভালো করে বানাতে গেলে আরেকটা লেভেলের পারফেকশন লাগবে, কিছু মেশিন লাগবে, কিছু এক্সপার্টিস লাগবে, সেই লেভেলের পারফেকশন লাগবে। সেই লোকগুলোকে ডাকো। ইলেকট্রিক সারানোর জন্য তুমি প্লাম্বারকে ডেকে আনো না। কাপ তুলে রাখার জন্য তুমি ক্রেন নিয়ে আসো না। ক্রেন তো সব তুলতে পারে, হ্যাঁ কাপও তুলতে পারে, তো সবে কাপ তোলা ক্রেন দিয়ে হবে না। কাজেই ওই যে অল পারফেক্ট এক ঢিলে সব মেরে দেব, এইটা কান্ট করতে দেবেন না। আজকে এখানে শেষ করছি এই আলোচনাটা। তোমাদের পরের দিন না হয় বলবো ওই ডিউইস্ট অ্যান্ড থিইস্টের পার্থক্য কি, সেটা পরের সেকশনে কান্ট বলেছেন। সেখানে কান্ট এই যে গড নিয়ে আলোচনা, তার যে বিভিন্ন লেয়ার আছে, বিভিন্ন লেভেল আছে, লেভেলে আলোচনা হতে পারে, সেইগুলো নিয়ে আলোচনা করেছেন এবং খুব সূক্ষ্ম ব্যাখ্যা করেছেন যে কিভাবে এই আলোচনাগুলো হয়। আজকে এখানে এই প্রুফস গুলো শেষ হচ্ছে। এই সেকশনটা আরেকটা, এই চ্যাপ্টারটা আরেকটা সেকশন পড়লে শেষ হয়ে যাবে। আমরা সেটা করে মানে আরেকটা পয়েন্টে পৌঁছাবো, যেটা আগে আলোচনা করেছি কিন্তু পরে আলাদা করে আলোচনা করেছেন। যে আমরা আগে ইউজ করেছিলাম কনস্টিটিউটিভ ইউজ অফ রিজন এন্ড রেগুলেটিভ ইউজ অফ রিজন, কনস্টিটিউটিভ ইউজ অফ প্রিন্সিপালস, রেগুলেটিভ ইউজ অফ প্রিন্সিপালস, সেটা নিয়ে কান্ট আলাদা করে বলেছেন। সেটা আরেকটা সেকশনে আলোচনা আমরা করব। করলে পরে আমাদের মেইন যে টপিক গুলো ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকের, সেটা শেষ হয়ে যাবে। দেখো তারপরে একটা পার্ট লিখছেন কান্ট, এটা কোনো সেকশনের নাম দেননি, লিখছেন অন দ্য ফাইনাল এইম অফ দ্য ন্যাচারাল ডায়ালেকটিক অফ হিউম্যান রিজন। তাহলে ফাইনাল এইমটা কি সেটা গিয়ে উনি শেষে বলছেন, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে এই তিনটে টপিক আলোচনা করবার পরে ট্রান্সেন্ডেন্টাল ডক্ট্রিন অফ মেথড সেটা শুরু হবে। তোমরা সেটা যদি শুনতে চাও আমি বলবো, না হলে সেটা বাদ দিয়ে যাব। সেটা না বুঝলেও এই বইটা বোঝার আর কিছু বাকি থাকে না। তারপরে তোমাদের বাকিটা যেটা তোমাদের বুঝতে হবে, নিজেদের পড়তে হবে। আমি যেরকম ভাবে বললাম, তারপরে যদি তোমরা পড়ো, লাইন বাই লাইন পড়ো, তাহলে তোমরা সেখানে অনেক অনেক নতুন কিছু খুঁজে পাবে। সব কভার করা সম্ভব নয়, আমি যতটা পেরেছি ততটা কভার করেছি, যতটা দরকার মনে করেছি। বেসিক তোমাদের হল। কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে এখানে আমরা শেষ করি।
কারোর কোনো প্রশ্ন নেই? তাহলে আমরা এখানে সাইন আউট করছি। পরের সপ্তাহে কি হয় জানি না, যদি ফাঁকা ঠিকঠাক হয় তাহলে থাকবো। তো হচ্ছে এটা তো কই কিছুই হচ্ছে না। আমার রেকর্ডিংটা বন্ধ হচ্ছে না। কেটে দিলে কি স্যার একদম নিজে নিজে বন্ধ হয়ে যাবে? না, অনেকক্ষণ চলতে থাকে, মানে এটা সমস্যা হয়ে যায়। ও কি করে, ও পরের দিন পর্যন্ত, অনেক সময় পরের রেকর্ডিংটা পর্যন্ত ধরে নেয়। ও সমস্যা করে। এতক্ষণে এসছে। তোমায় কিছু দেখাচ্ছে? না, আমাকে এখনো রেকর্ডিং হচ্ছে সেটা দেখাচ্ছে। হ্যাঁ।